সেনা কর্মকর্তা তানজিম সারওয়ার নির্জন হত্যার মাস দেড়েক আগেই জামিনে জেল থেকে বের হয়েছিল আসামিরা। তার বাড়ির অদূরে গিয়ে দেখতে পান রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তানজিম। এই সময় মিনার কাছে পানি চান তিনি। মূলত তার সাথে শেষ কথা হয় তানজিমের। আমি চিল্লাইয়ে ওদেরকে বলছি স্যার একটা মারি ফেলছে, এরকম বলছি যে ওরা সবাই দূরে গেছে। গেছারা বলতেছে কি পানি দিয়ে না, পানি দিয়ে না, পানি দিয়ে। এই হত্যার রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। সেনা সদস্য মেরে ফেলছো, বিরাট কিছু করে ফেলছো, এটা পাইবো না। এই দেশে আগে হয়তো বিচার হয়নি, ওটা আওয়ামী লীগের সময় না ভাইয়া, দেশ চেঞ্জ হয়ে গেছে। সেনা কর্মকর্তা তানজিম সারওয়ার নির্জন হত্যার মাস দেড়েক আগেই জামিনে জেল থেকে বের হয়েছিল আসামিরা পরিকল্পনা করে ডাকাতি করার জন্য, যা বাধা দিতে গিয়েই প্রাণ হারান দেশের এই সূর্য সন্তান। এমন নৃশংস হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের পাশাপাশি ডাকাত মুক্ত এলাকা চান স্থানীয়রা। গেল সোমবার রাত 2:45 কক্সবাজারের চকরিয়ার ডুলহাজরার পূর্ব মাইসপাড়ার এই বাড়িতেই হানা দেয় ডাকাত দল। বাড়ির মালিক মিনা আক্তার জানান, ডাকাতদের হামলার কথা সেনাবাহিনীকে জানানো হলে কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান তারা। ডাকাতদের ধাওয়া করেন সেনা সদস্যরা, পেছন পেছন ধাওয়া করেন লেফটেন্যান্ট তানজিম সারওয়ার নির্জন। কিছুক্ষণ পর মিনা আক্তার বাড়ির অদূরে গিয়ে দেখতে পান রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তানজিম। এই সময় মিনার কাছে পানি চান তিনি। মূলত তার সাথে শেষ কথা হয় তানজিমের। আমি চিল্লাইয়ে ওদেরকে বলছি স্যার একটা মারি ফেলছে, এরকম বলছি যে ওরা সবাই দূরে গেছে। গেছারা বলতেছে কি পানি দিয়ে না, পানি দিয়ে না, পানি দিলে মারা যাবে, পানি দিয়ে না, এরকম বলছে। আমাকে বলতেছে কি ডাকাতে মারি দিছে আমাকে। এই ঘটনায় এখন পর্যন্ত মূল হোতা মোহাম্মদ বাবুল ও হেলাল সহ 6 জন গ্রেপ্তার হয়েছে। হেলালের বিরুদ্ধে 11 এবং বাবুলের বিরুদ্ধে রয়েছে 3টি মামলা। এর মধ্যে হেলাল জেল থেকে বের হয় গেল 14 আগস্ট। এরপর সে ডাকাত দলের আরো 5 সদস্যকে জামিন করায়। তারাই মূলত অংশ নেয় এই ডাকাতি ও হত্যাকাণ্ডে। বাবুলের বাড়ি চকরিয়ার কাহারি ঘোনায়, যেখানে তার একটি মাংসের দোকান রয়েছে। বাড়িতে পাওয়া যায়নি কাউকে। স্থানীয়রা জানান, বাবুলকে কসাই হিসেবে চেনেন তারা। আমরা দেখছি এখানে বড় বিক্রি করে সব সময়, এরকম চিন্তা আছে না। আজ দায়িত্ব মতো ভালো লাগতো, মুরগিও তো গেছে না, আর কান দুঃখ লাগে না, বহুত খারাপ লাগে না। পাড়ার লোকরা আতঙ্কর মাঝে আসছে এখন বর্তমান, সেজন্য এখন পাড়ার লোকজন একটা কমিটি করিয়ে এখানে পাহারা বসাইছে। আবার ঘটনায় জড়িত বাকিদের ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ ও সেনাবাহিনী। ওদের রেকর্ডভুক্ত ডাকাত তারা এজাহারে 17 জন, অজ্ঞাতনামারে 7 জন ছিলেন। প্রথম দিন 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, পর্যায়ক্রমে আরো গ্রেপ্তার আজকে আগামী প্রতিদিনই চলবে। সব আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমাদের অফিসারদের হত্যাকারী হিসেবে যে ব্যক্তি এবং যে দলটা ছিল তাদের বিরুদ্ধে সর্বোচ্চ দেশের আইন অনুসারে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করার জন্য যা যা করণীয় আমরা সবই করব। ডুলহাজরা সহ আশেপাশের এলাকায় একাধিক ডাকাত দল দীর্ঘদিন ধরে সক্রিয়। তাদের দমনে সমন্বিত অভিযান চান স্থানীয়রা। যারা ভাবতেছো সেনাদেরকে সেনা সদস্য মেরে ফেলছো, বিরাট কিছু করে ফেলছো, এটা পাইবো না। এই দেশে আগে হয়তো বিচার হয়নি, আগে সেনা সদস্য মারা গেছে, আগে পরিকল্পিতভাবে সেনা সদস্য মেজর সিনহাকে মারা হয়েছে, তার বিচারটাও ঠিকঠাক মতো হয়নি। ওটা আওয়ামী লীগের সময় না ভাইয়া, দেশ চেঞ্জ হয়ে গেছে, বুঝো নাই? বিচারটা হবে। এই সেনা সদস্য যে মারা গেছে এর। প্রিয় দেশবাসী, সকলের প্রতি আমার ভালোবাসা এবং শ্রদ্ধা, আর বিশেষ করে শ্রদ্ধা জ্ঞাপন করছি বীর মুক্তিযোদ্ধারা, যাদের রক্ত এবং বীরত্বের মাধ্যমে আমাদের এই দেশটি অর্জন হয়েছে। সেই মুক্তিযোদ্ধাদের প্রতি পূর্ণ সমর্থন রেখে আজকে আমি বলতে চাচ্ছি যে এই কয়েকদিন ধরে যে ঘটনাগুলো আমি পর্যবেক্ষণ করছি, যে কোটা নিয়ে যে ছাত্রদের আন্দোলন, যেখানে আজকে 5টি আমাদের সন্তান মৃত্যুবরণ করেছে এবং অনেকে আহত হয়েছে, সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে আর চুপ থাকা আসলে ঠিক নয়। তো সেই কারণের জন্যই আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। দেশ স্বাধীন হয়েছে 52 বছর হয়ে গেছে। এই 52 বছরে আমাদের যে মুক্তিযোদ্ধারা যারা ছিল, তারা কোটার মাধ্যমে চাকরি অনেকে করেছেন, অনেকেই এখন এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এমনকি তাদের সন্তানরা যারা ছিল, আমি মনে করি তাদেরও প্রায় বেশিরভাগই কিন্তু এই কোটার মাধ্যমে সুযোগ সুবিধা ভোগ করেছেন।
এখন যারা আছে মূলত তারা হলো মুক্তিযুদ্ধের প্রজন্ম বিষয়টি। আমি বলতে চাই যে এই মুক্তিযুদ্ধের প্রজন্মের জন্য এখন এই কোটা, এই 52 বছর স্বাধীনতার পর আমার মনে হয় যে এটি যৌক্তিক নয়। তার কারণ হলো গিয়ে যে আমরা এরই মধ্যে কিন্তু আমরা অনেক মেধাবী সন্তানদেরকে আমরা হারিয়েছি, কিন্তু যারা এই দেশের সুযোগ না পেয়ে বিদেশে চলে গেছে এবং বিদেশে গিয়ে সে সমস্ত দেশের উন্নয়নে কিন্তু তাদের মেধাকে কাজে লাগিয়েছে। তা আমরা কিন্তু যাই হোক শুরুর দিকে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করে আমরা যে কাজটি করেছি সেটি ঠিক আছে, কিন্তু এখন এই প্রজন্মর জায়গাটা এসে যদি তাদের জন্য কিছু করতে হয় তাহলে আমি সরকারকে বলবো যে তাদের আর্থিকভাবে কিংবা অন্যভাবে তাদের সুযোগ সুবিধা দেওয়া হোক। কিন্তু এই যে মেধার যে বিষয়টি আছে, চাকরির এবং অন্যান্য জায়গার যে সুযোগগুলো আছে, সেই জায়গায় যদি আমাদের যোগ্যতার ভিত্তিতে যদি আমাদের সন্তানরা উঠে আসে তাহলে দেশ অনেক বেশি লাভবান হবে, দেশ অনেক বেশি উপকৃত হবে। এবং আমি আরেকটি জিনিস যেটি মনে করি যে আমাদের এই যে আজকের এই আন্দোলনের মধ্যে যে যে জিনিসটি তৈরি হয়েছে তাতে আমার মনে হয়েছে যে এই বৈষম্য যদি থাকে তাহলে কিন্তু দেশের প্রতি, দেশের মানুষের প্রতি কিন্তু ভালোবাসার কিন্তু একটা তারতম্য কিন্তু ঘটবে। কিন্তু তো কাজে আমাদের এই প্রজন্মকে সত্যিকার অর্থে দেশপ্রেমিক বানাতে গেলে এবং দেশপ্রেম, দেশের মানুষের প্রতি প্রেম যদি এবং দেশের উন্নয়নের কাজে যদি লাগাতে হয় তাহলে আমি মনে করি যে আমাদের সন্তানরা যে কোটা বৈষম্যের যে আন্দোলনটি করছে সেইটি যৌক্তিক আমি মনে করি, এবং যৌক্তিক মনে করে আজকে আমি কথাগুলো বলছি যে আমাদের এই সন্তানদের এই দাবিটা মেনে না হোক, আর যেন কোনো জীবন এই আন্দোলনের জন্য চলে না যায়, আর কারো মায়ের বুক যেন খালি না হয়, আর কেউ যেন আহত না হয়, এবং এই রাস্তার মধ্যে আমাদের সন্তানরা এইভাবে আন্দোলন করুক এইটিও আমি আসলে চাই না। আমি সরকারের কাছে অনুরোধ করব আপনারা এই দাবিটুকু মেনে নেন, এটি দেশের জন্য উপকৃত হবে। কারণ এই যে বৈষম্যের যে বিষয়টি, দেশপ্রেমের মধ্যে এইটি কিন্তু দূর হবে, এবং যোগ্যতার ভিত্তিতে সকল সুযোগ সুবিধা যদি আমাদের সন্তানরা ভোগ করে তাহলে আমরা যোগ্য মানুষগুলো পাব, যোগ্যতার জায়গার মধ্যে তাদের যে উপকার করার যে বিষয়টি সেইটি আমরা দেশবাসী এবং দেশ উপকৃত হবে। আমি আশা করি সরকার জিনিসগুলো বুঝবেন, দেশবাসী আপনারাও বুঝবেন, এবং আমি বিশ্বাস করি যে আর যেন কোনো জীবন